তো প্রিভিয়াসলি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের ইন্ট্রোডাকশন কিভাবে আমরা লিখবো, দেন হচ্ছে রিসার্চ টপিকসগুলো কিভাবে ফাইন্ড আউট করব। তো আজকে আমরা আলোচনা করব যে লিটারেচার রিভিউটা কি আসলে। হ্যাঁ, লিটারেচার সার্চ বলতে আমরা কি বুঝি এবং ফাইন্ডিংস, দ্য রিসার্চ গ্যাপ, এগুলো আসলে কি। হ্যাঁ, তো লিটারেচার বলতে সাধারণত বোঝায় যে আমরা যেই লাইনে রিসার্চ করতেছি অথবা যেই ফিল্ডে আমরা রিসার্চ করতে যাব, প্রিভিয়াসলি সেখানে যে রিসার্চগুলো হয়ে গেছে, অর্থাৎ নলেজ স্টোরেজ অফ নলেজ, হ্যাঁ, যেটাকে আমরা নলেজ ম্যানেজমেন্ট বলি, যে আগে কোনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বা আগে এগুলো নিয়ে কোনো রিসার্চ হয়েছে কিনা। তো এইটা আমরা সাধারণত লিটারেচার রিভিউ থেকে নিয়ে থাকি, যে আমি যেই লাইনে রিসার্চ ফাইন্ডিংসটা নিয়ে আসলাম, যে প্রবলেমটা ফাইন্ড আউট করলাম, ইজ ইট প্রিভিয়াসলি ওয়ার্কড or is it previously researched by any research team or groups or members, যেটাই বলি না কেন, পার্সোনাল যেটাই বলি না কেন, অর্থাৎ এটা নিয়ে কি আগে কখনো কাজ হয়েছে কিনা। হ্যাঁ, তো যদি হয়ে থাকে, এটা প্রথম কোশ্চেন হচ্ছে যে তারা কি প্রিভিয়াসলি রিসার্চে কোনো এই ফিল্ডে কোনো রিসার্চ হয়েছে কিনা। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে কোন কোন সেক্টর এগুলোতে হয়েছে এবং কোথায় হয়নি। তো এইভাবে আসলে আমরা রিসার্চের যে গ্যাপটা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তাহলে মূলত ফাইন্ডিং দ্য রিসার্চ প্রবলেম ইজ আহ, মানে এই রিসার্চ প্রবলেমটাকে ফাইন্ড আউট করার জন্য, বের করার জন্য আসলে আমাদের লিটারেচার রিভিউটা খুবই প্রয়োজন। এটি আসলে আমাদেরকে হেল্প করে যে আমরা আসলে কোন রিসার্চে দিকে যাব এবং কি রিসার্চের আমাদের ডিজাইনটা কি হবে। তাহলে আমরা যদি দেখি যে আমি এখানে যে স্লাইডগুলো রেখেছি, ওকে আমি আবার শেয়ার করছি। লিসেনিং বিফোর ইউ স্পিক, এটা আসলে আমরা বলেই থাকি যে যে কম কথা যে বেশি বলে, আর যে বেশি কথা অথবা বেশি আলোচনা যে শুনে, তারা কিন্তু আসলে বুদ্ধিমান হয়ে থাকে, লার্নেড হয়ে থাকে। যারা বেশি কথা বলে তাহলে বোঝা যায় যে তারা হচ্ছে কম জানে। এটা হচ্ছে পপুলার একটা আমাদের হচ্ছে কি আম, আমাদের প্রবাদ আছে, যে যারা বেশি কথা বলে তারা কিন্তু তারা কতটুকু জানে না সেটাও কিন্তু প্রকাশ করে দেয়। এজন্য বুদ্ধিমানরা সবসময় কম কথা বলে। এর মানে এই না যে বুদ্ধিমানরা কম জানে, না, বুদ্ধিমানরা জানে বেশি, এই জন্যই সে কম কথা বলে, তাই না? তাহলে লিসেনিং বিফোর ইউ স্পিক, তাহলে আমাদের রিসার্চের লিটারেচার রিভিউর ক্ষেত্রে, টু ফাইন্ড আউট হোয়াট উই অলরেডি নো, হোয়াট উই থিঙ্ক উই নো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট উই ডোন্ট নো ইয়েট। হ্যাঁ, যে আসলে আমরা এখনো, যদি এভাবে করে বলি যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে, যে প্রথমে আমাদের গোলটাকে আইডেন্টিফাই করা লাগে, যে আমি আসলে কোন আহ, উদ্দেশ্যে এই কাজটা করতেছি। টু ফাইন্ড আউট হোয়াট উই অলরেডি নো, আসলে আমরা এখন পর্যন্ত কি কি জানি যে এই ফিল্ডে কাজ করব। ফর এক্সাম্পল, আমরা ফিনটেকে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, ফিনটেকে এই পর্যন্ত কি কি ধরনের রিসার্চ হয়েছে। আমি সাস্টেইনাবিলিটিতে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, সাস্টেইনাবিলিটিতে এ পর্যন্ত কি কি কাজ হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে ক্রেডিট রিস্ক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। ক্রেডিট রিস্কে এ পর্যন্ত কোন কোন রিসার্চার কি পরিমাণে কোন সেক্টরে রিসার্চ করেছে, রাইট? তাহলে হোয়াট উই অলরেডি নো, হ্যাঁ, টু ফাইন্ড আউট হোয়াট উই অলরেডি নো, আমরা আসলে কি জানি সেটাকে আমরা ফাইন্ড আউট করি। তো এই নলেজটাকে আমরা অনেক সময় সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে অথবা কলেজের ক্ষেত্রে, আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা টার্সিয়ারি নলেজ বলে থাকি, যেটা হচ্ছে অলরেডি স্ট্যাবলিশ নলেজ। হ্যাঁ, তো রিসার্চের ক্ষেত্রেও আসলে স্ট্যাবলিশ নলেজটা হয় হচ্ছে আমার রিসার্চ পেপার পাবলিশ হওয়ার 5 থেকে 10 বছর পরে, যেটা যখন দেখা যায় যে আমার যে আমি যে ফাইন্ডিংসটা পেয়েছি এবং সেটা আসলে অ্যাপ্লিকেবল হয়েছে ইন্ডাস্ট্রি লেভেলে অথবা এডুকেশন লেভেলে, সবাই একটা কমন কনসেনসাস হয়েছে যে না, ও যে রিসার্চে যে জিনিসটা ফাইন্ড আউট করছে এটা এখন আমরা আলোচনা করতে পারি, তখন সেগুলো টেক্সট বুকে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? আর এর আগ পর্যন্ত কিন্তু সেই নলেজগুলো কন্টেম্পোরারি নলেজ হিসেবে থাকে। হ্যাঁ, তো পার্মানেন্ট নলেজ না, চেঞ্জিং নলেজ হিসেবে থাকে। এরপরে পরবর্তীতে এটা একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে তখন সেটা কিন্তু টেক্সট বইতে অ্যাড হয়, তখন আমরা জানি, আমাদের কাছে ইনফরমেশনগুলো তখন অ্যাভেলেবেল হয়। কিন্তু বর্তমান সময়ে রিসার্চে যারা যারা রিসার্চ করতেছে বেসড অন
তোমার বিভিন্ন সেক্টরে যারা রিসার্চ করতেছে, ইন্টারনেটের কারণে কিন্তু আমরা সেই আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাই যে কোন কোন ফিল্ডে কি কি কাজ হচ্ছে। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে কিন্তু, তখন যখন ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু লাইব্রেরিতে গিয়ে আমাদের পাবলিশড অথবা প্রিন্টেড পেপারগুলো থেকে পড়ে পড়ে রিসার্চকে আমাদের গ্যাপ ফাইন্ড আউট করতে হতো। ঠিক আছে? তাহলে দ্য গোল হচ্ছে টু ফাইন্ড আউট হোয়াট উই অলরেডি নো, আমরা কি জানি সেটা দেখব। দেন হোয়াট উই থিঙ্ক উই নো, আচ্ছা আমরা ওইখান থেকে কি কি জিনিস জানতে পারতেছি না সেটা আমাদেরকে দেখতে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট উই ডোন্ট নো ইয়েট, এবং আসলে আমরা একটা হচ্ছে আমরা চিন্তা করতেছি আমরা জানি না, আর একটা হচ্ছে যে আসলে আমরা কি জানি না। হ্যাঁ, যদি ফিনটেকের এক্সাম্পল দেই, যে ফিনটেক নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। আমরা জানি যে ফিনটেক অ্যাডাপশনে মানুষ খুব খুশি। এই লোকজন সবাই ফাইন্যান্সিয়াল টেকনোলজি অ্যাডাপ্ট করতেছে, যেরকম আমাদের মোবাইল ফান্ড ট্রান্সফার, যেটা বিকাশ অথবা নগদ, হ্যাঁ, অথবা রকেট, যেটার কথা বলো, এটা এখন হাইলি ইউজড হচ্ছে। এটিএমে যাওয়ার থেকে আমরা ওইগুলোতে যাওয়া পছন্দ করি, যদিও কিন্তু খরচ কিন্তু বেশি। বাট আমরা কিন্তু ধরো যে ফিনটেকের এই বিষয়গুলো জানি, কিন্তু ফিনটেকের পিছনে যে ধরো যে এই যে আর্কিটেকচারাল ডিজাইন, ইকোসিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু কমন, আমাদের কিন্তু জানা থাকে না, তাই না? আমাদের প্রাইভেসি ব্রিচ হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু জানা থাকে না। তো তখন আমরা ফাইন্ড আউট করি যে আসলে আমরা কোন লাইনে রিসার্চ করতে যাচ্ছি। এটাকে আমরা বলি হোয়াট উই রিয়েলি ডোন্ট নো, এবং সেইটাই হবে আমাদের রিসার্চ প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে লিসেনিং বিফোর স্পিকের, যদি আমরা বলে থাকি, প্রথম হচ্ছে আমাদের গোলটা সেট করতে হয় যে আমরা আসলে কোনটায় আসলে ফোকাস করতে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে দ্য ট্রানজিশন। যখন তুমি এভাবে মুভ করবা, তখন তুমি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবা। ইউ হ্যাভ আ ড্রাফট টপিক, ধরো তুমি একটা টপিক সিলেক্ট করলে, ড্রাফট টপিক। নাও উই ইউজ দ্য লিটারেচার রিভিউ টু শার্পেন ইট। এরপরে এই যে ধরো যে তুমি উপরে যেই আমরা যে উপরে যে কোশ্চেনগুলো আছে সেটার উপর বেস করে তুমি একটা ড্রাফট টপিক সিলেক্ট করলা। দেন তুমি এখন লিটারেচার রিভিউটার, এখন ওই ড্রাফট টপিক্সটা ফাইন্ড আউট করার পরে তুমি ওই টপিক্স নিয়ে কাজ করবা। ধরো আমরা বললাম ফিনটেক্স প্যারাডক্স। ফিনটেক্স প্যারাডক্সটা কি, একই সাথে ফাইন্যান্সিয়াল টেকনোলজি যারা ইউজ করতেছে তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, আবার তাদের মধ্যে এক ধরনের ইনফরমেশন ওভারলোড হচ্ছে। তো এটা আমরা ধরো যে একটা টপিকস নিলাম, দেন আমরা ইনফরমেশন ওভারলোড অ্যান্ড ফিনটেক, এটা নিয়ে আমরা লিটারেচার রিভিউ করলাম যে যারা ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইউজ করতেছে তাদের কি ইনফরমেশন ওভারলোড হচ্ছে কিনা, অর্থাৎ ঘন্টায় মিনিটে মিনিটে তাদের কাছে কোনো ট্রানজ্যাকশন হলে তাদের কাছে এসএমএস আসতেছে, অথবা তারা যদি কোনো সময় ফান্ড ট্রান্সফার করে তখন তারা ওয়েট করে মেসেজের জন্য ওয়েট করে, যে মেসেজ যদি না যায় তখন তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি তোমার টেকনোলজি অ্যাংজাইটি ক্রিয়েট হয়, যে তার ফান্ডটা গেল কি গেল না। দেখা গেছে যে তার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, বাট কোনো কারণে তোমার ফোনে সেই কনফার্মেশন এসএমএসটা আসে নাই। তাহলে এটা হচ্ছে ধরো আমাদের রিসার্চ টপিকস। তাহলে তখন আমরা এই দুইটা ফ্যাক্টরকে, একটা হচ্ছে ফিনটেক অ্যান্ড স্ট্রেস, অথবা ফিনটেক্স প্যারাডক্স, এটা নিয়ে আমরা কাজ করলাম। তখন তখন আমরা এটার উপর বেস করে কি করলাম, লিটারেচার রিভিউ রান করব। এখন আমরা জানি না, যা ভিতরে ঢুকি না, যে আসলে লিটারেচার কি। আমরা পরের স্লাইডগুলোতে আসলে ইনশাল্লাহ যাব। আগে আমরা ওভারঅল একটা ভিউটা নেই, আসলে লিটারেচার রিভিউটা কেন করা হয়ে থাকে। আসলে টপিক যখন সিলেক্ট করব, দেন হাসে হচ্ছে লিটারেচার রিভিউ। তাহলে তোমার টপিক্সটাকে স্ট্রেংথেনিং, অর্থাৎ তোমার প্রবলেমটাকে স্ট্রেংথেন করে হচ্ছে লিটারেচার রিভিউ, এবং ওই প্রবলেমটা তুমি তখন দেখাবা, ওই টপিক্সটা দেখাবা যে প্রিভিয়াসলি রিসার্চাররা এই লাইনে তারা কাজ করেছে, বাট এই 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 বিষয়ে তাদের গ্যাপ আছে। হ্যাঁ, তো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট স্লাইডে, কামিং স্লাইডগুলোতে দেখতে পাবো। আচ্ছা, দ্য প্রো মাইন্ডসেট, ইউ আর্নট জাস্ট সামারাইজিং পেপার্স, ইউ আর লুকিং ফর এ গ্যাপ ইন দ্য স্টোরি দ্যাট ইউ ক্যান ফিল। তাহলে তুমি যখন যখন রিসার্চ করতে করতে আসলে এক পর্যায়ে তুমি তোমার লাইফ সাইকেলের মধ্যে, অর্থাৎ তুমি একদিন প্রো মাইন্ডসেট হয়ে যাবে, অথবা তুমি রিসার্চ করতে করতে তুমি এক ধরনের তুমি এক্সপার্ট হয়ে যাবা। অথবা এই যে আমি তোমাকে বললাম যে ফিনটেক প্যারাডক্স, অলরেডি তোমাকে আমি আইডিয়াটা বলে দিছি, এখন তুমি আগের থেকেই ওই আইডিয়াটা তোমার মাথায় আছে, যেটাকে প্রো মাইন্ডসেট বলতেছি। তুমি সেইটাকে নিয়ে, সেই প্রো মাইন্ডসেটটাকে নিয়ে তুমি সামনের দিকে আগাবা, কাজ করতে শুরু করবা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছি প্রো মাইন্ডসেট। তাহলে প্রো মাইন্ডসেট থাকলে আসলে রিসার্চটা অনেক আগে এগিয়ে যায়, অ্যাডভান্সড হয়। বাট ইন অ্যাট দ্য সেম টাইম প্রো মাইন্ডসেট যদি হয়, তাহলে তোমার রিসার্চে কি থাকে, রিসার্চে বায়াস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তার এরপরে নেক্সটে আমরা খুব ইন্টারেস্টিং একটা মেটাফোর নিয়ে আলোচনা করব, দ্য বার্কিয়ান পার্লার, একটা মেটাফোর। তো এটা আমার যে লিটারেচার রিভিউতে কিভাবে আমাদের সাথে অ্যাটাচড, আমরা একটু দেখলেই বুঝবো, যে রিসার্চ অ্যাজ এ কনভারসেশন। তাহলে তোমার লিটারেচার রিভিউতে তুমি যদি ধরো যে রিসার্চটাকে যদি একটা কনভারসেশনে রূপ দাও, তাহলে আরো বেশি
ইমপ্রুভ রিসার্চ অথবা তুমি ভালো রিসার্চ করতে পারবা। হ্যাঁ, যেমন ইমাজিন ইউ ওয়াক ইনটু এ রুম ওয়্যার আ হিটেড কনভারসেশন হ্যাজ বিন গোয়িং অন ফর আওয়ার্স। এটা কিন্তু কমন একটা ফেনোমেনা যেখানে ডিসকোর্স হয়ে থাকে অথবা ডিবেট হয়ে থাকে। আচ্ছা, এখন ওই ডিবেটে গেলেই তুমি প্রথমে কি করবা? এটা আমরা একটা বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট এখানে আলোচনা করতেছি। সাধারণত কি হয়, ধরো যে 10 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি খুব লাউডলি তারা কথাবার্তা বলতেছে। প্রথমেই তুমি যখন সেই রুমে ঢুকবা অথবা সেই যে ওই এরিয়াতে ঢুকবা, ঢুকার পরে তুমি প্রথমে কি করবা? তুমি দুই পক্ষেরই কথা শুনবা, তাই না? এই জন্য আমরা বলতেছি লিসেন ফার্স্ট। ইউ ডোন্ট জাস্ট স্টার্ট শাউটিং, ইউ লিসেন টু হিয়ার দ্য ডিফারেন্ট সাইড অফ দ্য ডিবেট। তুমি যদি কমন সেন্স তোমার যদি ভালো কাজ করে, তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে তুমি প্রথমেই কি করবা? দুই পক্ষের কথাই আসলে শুনবা। দেন সেকেন্ড স্টেজ আসতেছে, ফাইন্ড ইয়ার ওপেনিং। তখন তুমি একটা মানে একটা গ্যাপ তুমি ফাইন্ড আউট করতে পারবা। দুই পক্ষে যখন কথা শুনবা তারা কি নিয়ে ডিবেট করতেছে, তখন তুমি একটা গ্যাপ খুঁজে পাবা। ইউ ওয়েট ফর সামওয়ান টু সে সামথিং দ্যাট ইজন্ট কোয়াইট রাইট অর লিভ আউট এ ক্রুশাল ডিটেইল। তাহলে দেখলা যে তুমি দুই পক্ষের মধ্যে তারা, ধরো যে তোমার এই যে যেহেতু আমরা ফিনটেক নিয়ে আলোচনা করছি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, এক পক্ষ বলতেছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি ভালো, ফিনটেক ইউজ করাটা ভালো, আর এক পক্ষ বলতেছে যে না, ফিনটেক থেকে বের হয়ে আসা ভালো, কারণ ফিনটেক হচ্ছে সেন্ট্রালাইজ একটা কন্ট্রোল গ্রিড তারা এস্টাবলিশ করতেছে। হ্যাঁ, সেন্ট্রালাইজ কন্ট্রোল গ্রিড বলতে কি বলে যেখানে হচ্ছে যে তুমি নির্দিষ্ট একটা এরিয়া বাইরে যাওয়ার পরে তোমার মোবাইল অথবা তোমার ব্যাংকের কাজগুলা কাজ করবে না, যেটাকে আমরা বলি 15 মিনিট সিটিজ, অর্থাৎ 15 মিনিটের শহরে তুমি আশেপাশে তোমার সমস্ত কিছু থাকবে, তুমি ওই এলাকার বাইরে আর কোনো জায়গায় যেতে পারবা না। হ্যাঁ, এটা নতুন একটা না, নতুন না, গত 5 বছরের পুরনো একটা কনসেপ্ট, যেখানে যানজট নিরসন থেকে শুরু করে সব কিছুই সহজ হয়ে যায়। মূলত এটার কনস্পিরেসি থিওরিজ যারা আছে তারা এটাকে বলে যে না, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আর যারা এটাকে বিশ্বাস করে না তারা বলে যে না, আমাদের জন্য সহজ, 15 মিনিট ডিস্টেন্সের মধ্যে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, হসপিটালস, কমিউনিটি সেন্টার সব কাছেই থাকবে। আমার আমার এলাকার বাইরে বেশি দূর যাওয়া লাগবে না। আমার এখানে পেট্রোল কনজাম্পশন হবে, টাইম কনজাম্পশন হবে, আমার ইফিসিয়েন্সি বাড়বে। দিজ আর দ্য পজিটিভ সাইড অফ 15 মিনিট সিটিজ কনসেপ্ট। ঠিক আছে, তাহলে তখন ধরো এইটা নিয়ে একটা ডিবেট হচ্ছে, সেইখানে তুমি দেখলা ইউ ওয়েট ফর সামওয়ান টু সে সামথিং দ্যাট ইজন্ট রাইট। এই যে তোমাকে আমি 15 মিনিট সিটির দুইটাই সাইডই বললাম, পজিটিভ নেগেটিভ। তাহলে তুমি যখন ভালো করে শুনবা, শোনার পরে যে কোনো একটা ব্যক্তির দেখবা যে তার লজিকে প্রবলেম আছে অথবা তার আন্ডারস্ট্যান্ডিং দুর্বল আছে, তখন হচ্ছে তোমার ওপেনিংটা চালু হইলো। তুমি তখন তাকে বললা যে ভাই, আপনি 15 মিনিট সিটির এগেইনস্টে কেন? 15 মিনিটের শহর হলে তো আমাদের রাস্তাঘাট, যে যানজট কমে যাবে, আমাদের ব্যাংক আমাদের হাতের কাছে, মসজিদ আমাদের হাতের কাছে, হসপিটালস আমাদের হাতের কাছে। তাহলে তুমি তাকে ধরো এই লজিকগুলো দিয়ে তুমি মানে তুমি ফাইট ব্যাক করলা। ঠিক আছে, তার তার পক্ষে গেলা, তার বিপক্ষে গেলা। তাহলে এটা হচ্ছে, তুমি একটা বললাম যে লিটারেচার রিভিউ আসার সাধারণত আমরা কি করি, যে দুই পক্ষের আলোচনাকে আমরা আগে আলোচনা করি, শুনি ভালো করে, শোনার পরে দুই পক্ষের মধ্যে থেকে অপেক্ষাকৃত যেই পক্ষটা একটু উইক, তার এগেনস্টে অথবা তার পক্ষে আমরা যাই। এরকম হয় ওকে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, এখন নাম্বার 3, কন্ট্রিবিউট। এখন তোমার পার্ট আসছে, তুমি কন্ট্রিবিউট করলা, বললা যে না দেখো, 15 মিনিট সিটি হলেও একটা অসুবিধা হচ্ছে, 15 মিনিট শহরের বাইরে এলাকায় আমি অন্য কোনো শহরে যদি যাই, তাহলে আমার বিকাশে টাকা ট্রান্সফার হবে না, আমার মোবাইলে কোনো অ্যাপস কাজ করবে না, আমি অন্য শহরে অন্য শহরে জরুরি কাজে গেলাম, ওইখানে গেলে আমি আমার হসপিটাল ইউজ করতে পারতেছি না, আমার বাচ্চারা স্কুল ইউজ করতে পারতেছে না। তখন তুমি কি করলা? এই প্রবলেমটাকে হাইলাইট করলা। তার মানে ইউ আর স্টার্টিং কন্ট্রিবিউটিং টু দ্যাট এক্সিস্টিং লিটারেচার রিভিউ। এক্সিস্টিং লিটারেচার যেটা হচ্ছে তোমার 15 মিনিট সিটি নিয়ে, স্মার্ট সিটি নিয়ে বা 15 মিনিট সিটি নিয়ে তারা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দ্য লিটারেচার রিভিউ ইজ ইউ লিসেনিং, দ্য রিজন ইজ ইউ স্পিকিং। তাহলে বুঝতে পারছো? তাহলে লিটারেচার রিভিউটা হচ্ছে যেটা আমরা শুনতেছি প্রিভিয়াসলি যারা কাজ করেছে, অর্থাৎ আমরা এখানে মেটাফোর হিসেবে বলতেছি যে প্রিভিয়াসলি অমুক অমুক রিসার্চার এই কাজ করছে। এখন তুমি বলতেছো যে 15 মিনিটসের তুমি পজিটিভ সাইডটা নিয়ে আসতেছো, অথবা 15 মিনিটসে তুমি, আমরা ধরে নিলাম এটা কমন, তোমার ডিসকোর্স হচ্ছে 15 মিনিট সিটিকে নেগেটিভ হিসেবে দেখা দেখা হয়। তাহলে আমরা ধরেই নিলাম যে 15 মিনিট সিটি হচ্ছে একটা হচ্ছে তোমার মডার্ন, তোমার হচ্ছে জেলখানা। হ্যাঁ, আধুনিক জেলখানা হচ্ছে 15 মিনিট সিটি। তুমি সেটাকে আইডেন্টিফাই করলা যে না, এটা আসলে হইতে পারে না, আমরা মানুষ এখানে আসলে বেশি 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 সাফার করবে। তাহলে তুমি যখন তোমার পয়েন্টটা লেখা শুরু করলা, সেটা হয়ে গেল ইউ আর স্পিকিং। হ্যাঁ, দো ইউ আর রাইটিং, বাট দিস ইজ নোন অ্যাজ স্পিকিং।
আর তুমি প্রিভিয়াস রিসার্চে কি হয়েছে সেটা যখন তুমি মেনশন করবা, যেটাকে আমরা বলতেছি প্রিভিয়াস স্টাডি বা প্রিভিয়াস রিসার্চাররা কি কি প্রবলেম বা এগুলা ফাইন্ড আউট করছে, সেটাকে আমরা বলতেছি দ্য লিটারেচার রিভিউ ইজ ইউ লিসেনিং। ঠিক আছে? আচ্ছা, এখন আসো দ্য সার্চ স্ট্র্যাটেজি। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমরা সাধারণত লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা কি ধরনের সার্চ আমরা কিভাবে করে থাকি? হ্যাঁ, আমাদের সার্চ ইঞ্জিনের জন্য, আমাদের মানে সার্চের জন্য অনেকগুলো অ্যাপস আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি আগেই বললাম যে যেহেতু সেকেন্ডারি ডেটা এখন ইন্টারনেটের কারণে আমাদের কাছে অ্যাভেলেবল, আদারওয়াইজ উই নিড টু গো টু লাইব্রেরি টু সার্চ হিউজ পেপার্স, পাবলিকেশনস টু ফাইন্ড আউট আওয়ার রিসার্চ। ঠিক আছে, ফাইন্ড আউট আওয়ার রিসার্চ গ্যাপ। এটা আমাদের জন্য আগে অনেক ডিফিকাল্ট ছিল, বাট এখন থ্যাঙ্কস টু গুগলস অথবা স্মার্ট প্ল্যাটফর্মস অথবা ওয়েবসাইটের কথা তুমি বলতে পারো, যেখানে অলরেডি অলমোস্ট 80% ইনফরমেশন আর দেয়ার অন তোমার সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, অন স্মার্ট, কি বলবো, অনলাইন প্ল্যাটফর্ম। আমরা কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে রেখেছি। তাহলে বিল্ডিং ইওর কিওয়ার্ড ম্যাপ, এখন তোমাকে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন এই যে ধরো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে ফিনটেক এবং 15 মিনিট সিটি, এগুলো কিন্তু কিওয়ার্ডস। তুমি এগুলো যদি নেটে সার্চ দাও দেখবা যে অনেকগুলা পেপার চলে আসবে। তাহলে তাহলে ডোন্ট জাস্ট সার্চ ফর ইউর টাইটেল, ব্রেক ইট ইনটু কনসেপ্ট বাকেটস। তাহলে এখন তুমি কনসেপ্টের বাকেটসে ব্রেক ডাউন করো। কনসেপ্ট বাকেটস বলতে বোঝাচ্ছে যে এই যে টার্মিনোলজি যেগুলো আমরা বললাম, যে এই নামগুলো, নেমগুলো, যে 15 মিনিট সিটি, আচ্ছা 15 মিনিট সিটিতে কি থাকবে? ওখানে হচ্ছে স্মার্ট নেভিগেশন সিস্টেম থাকবে, ওখানে অটোমেটেড ভেহিকেলস থাকবে, ওখানে ফিনটেকের ব্যবস্থা থাকবে, ওখানে তোমার কনটেক্সট অ্যাওয়ারনেস অ্যাপ থাকবে, অর্থাৎ অ্যাপগুলা তোমার ফোনে তুমি যখন, এখন তোমরা যারা তোমাদের গাজীপুর থেকে তোমরা বাসায় যাবা, যে বাংলাদেশে যে যেখানে ঈদ করতে যাবা, তোমার মোবাইলটা কিন্তু জানবে তুমি কোথায় যাচ্ছ। এই যে মোবাইল কি করে জানতেছে, অর্থাৎ মোবাইল অলরেডি, মোবাইল টাওয়ার ইজ কমিউনিকেটিং উইথ আদার্স, উইথ কমিউনিকেটিং উইথ ডেটা সেন্টার, কমিউনিকেটিং উইথ ইটস ক্রিয়েটর। এই অ্যাপটা যে বানাইছে সেই সেই অ্যাপের যে ডেভেলপের, যে ডেভেলপমেন্ট যারা করছে সেই কোম্পানিকে কিন্তু জানাচ্ছে, অর্থাৎ বিকাশ অথবা ফুড পান্ডা। তুমি যখন ধরো ঠাকুরগাঁ গেলা, দিনাজপুর গেলা, বরিশাল গেলা, যশোর গেলা, কুষ্টিয়া গেলা, ওইখানে যাওয়ার পরে দেখবা ফুড পান্ডা যখন অন করবা তখন বলবে যে তুমি এখন নিউ লোকেশনে আসছো, এবং ওই লোকেশনের মধ্যে তোমার দোকানগুলো সাজেস্ট করবে। এটা কি করে করলো? তার মানে দিস ইজ কাইন্ড অফ তোমার ইনফরমেশন ব্রিচ, তোমার প্রাইভেসি ব্রিচ, তাই না? দেখো, তাহলে প্রাইভেসি কিন্তু আমাদের অলরেডি ব্রিচ হয়ে গেছে, অর্থাৎ ফোন কিন্তু জেনে গেছে যে কোথা থেকে আমি কোথায় মুভ করতেছি। তো এটা নিয়ে একটা ইন্টারেস্টিং রিসার্চ হতে তোমার আইসিডিডিআরবি প্লাস গ্রামীণ ফোন, এরা এটা করছিল যে গ্রামীণ ফোনে নেটওয়ার্ক টাওয়ারের ইউজ করার মাধ্যমে যখন বাংলাদেশে কোভিডের আগে একবারও তোমার অনেক বেশি তোমার ডেঙ্গুর প্রকোপ হলো, চিকুনগুনিয়ার প্রকোপ হলো, ওইটার ডেটা অ্যানালাইসিস করতেছিল। হ্যাঁ, এটা আমি 7 বছর আগের কথা বলতেছি, 7 বছরও না, আরো আগে, তোমার 17 17 18 কথা বলতেছি। তখন গুগল, তখন হচ্ছে তোমার আইসিডিবি কে অনুমতি দেওয়া হলো যে তারা হচ্ছে জিপির ইনফরমেশন ইউজ করতে পারবে, জিপির নেটওয়ার্ক স্টেশন। তখন ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা গেল যে কোথা থেকে মানুষ কোথায় মুভ করতেছে, এবং এই মুভ করার মাধ্যমে তারা কিন্তু ডিজিজ ট্রান্সমিট করতেছে। তারা কিন্তু নতুন ডিজিজ নিয়ে ঢাকাতে ঢুকতেছে, আবার নতুন ঢাকার থেকে নতুন ডিজিজ নিয়ে ঢাকার বাইরে ছড়ায় দিচ্ছে। এটা কিভাবে করতেছে? ওই যে মোবাইল তুমি নিয়ে ঘুরতেছো, ওই মোবাইলগুলো তোমরা অবাক হবা, সমস্ত তোমার মোবাইলের ট্র্যাকিং এর একটা বড় একটা জায়ান্ট স্ক্রিন আছে, ওইখানে সব দেখা যায় যে কোন নাম্বারটা কোথায় মুভ করতেছে, কে কোথায় মুভ করতেছে। ওখানে ক্লিক করলে তোমার ডিটেল চলে আসবে, তুমি এখন কোথায় আসো। এভাবে দেখে কিন্তু ট্রাফিক সিগন্যালও যেভাবে কন্ট্রোল করা হয়, ঠিক সেভাবে আর কি জিপিএস ট্র্যাকিং আমরা অনলাইন অলরেডি কিন্তু অন রাখি। হ্যাঁ, তোমরা যারা ফোন ইউজ করো, ফোন কিন্তু বলে যে তোমার জিপিএসটা কি অন করব, তোমার ফোনের সাথে দিব, অন করতে দিব কি দিব না, ওটা একটা অনুমতি চায় আসলে, কিন্তু ওরা কিন্তু ব্যাকডোর সবসময় ওপেন রাখে, অর্থাৎ অলওয়েজ কিন্তু দে আর ট্রান্সমিটিং দেয়ার ইউর ইনফরমেশন টু নেক্সট তোমার নেটওয়ার্ক টাওয়ার, তোমার কাছে যে নেটওয়ার্ক টাওয়ার আছে ওখানে কিন্তু তোমার ইনফরমেশন তারা সেন্ড করে দেয়। হ্যাঁ, তাহলে এটা, এই যে যতগুলো আমি আলোচনা করলাম এগুলোকে কনসেপ্ট বাকেট বলে। হ্যাঁ, যে 15 মিনিট সিটিজ, ফিনটেক, কনটেক্সট অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে যে এই যে যা যা বললাম। তাহলে তুমি প্রথমে দেখো যে তুমি আসলে কিভাবে এই রিসার্চটা করবা, তুমি কোন লাইনে আলোচনা করবা। তাহলে কনসেপ্ট ওয়ান, আমরা যদি এখন একটা কনসেপ্ট ওয়ান আমরা একটা দেখি, যে প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছিলাম যে আমাদের টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ফর্ম ভিডিও, এটা হচ্ছে আমাদের কজ কজ ইফেক্ট অ্যানালাইসিস আমরা বলছিলাম, তাই না? যে টিকটক ইউজ করার মাধ্যমে অ্যাংজাইটি
ইনক্রিজ পাচ্ছে স্টুডেন্টসদের মধ্যে। ঠিক আছে, তাহলে তিনটা ছিল। কনসেপ্ট ওয়ান হচ্ছে আমরা কোন অ্যাপ্লিকেশনের উপর কাজ করতেছি, কোন অ্যাপসের উপরে কাজ করতেছি, অর্থাৎ টিকটকের উপর কাজ করতেছি, অথবা সোশ্যাল মিডিয়া হলে ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম যা আছে, হ্যাঁ, শর্ট ফর্ম ভিডিও হলে তোমার ইউটিউব ভিডিও রিলস, এগুলোর উপর কাজ করতেছি। অর্থাৎ আমি প্রথম কজটা দেখবো যে কোনটা, কোন ওই স্মার্ট মানে অ্যাপ্লিকেশন ইউজ করার মাধ্যমে কি হচ্ছে, টিকটক ইউজ করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, মেন্টাল হেলথ হচ্ছে, স্ট্রেস হচ্ছে। ওই যে বললাম, আমাদের ফিরতি মেসেজ না আসা পর্যন্ত আমরা স্ট্রেস থাকি, অথবা অথচ দেখা গেল তার কাছে কিন্তু টাকা পৌঁছে গেছে, কিন্তু আমার কাছে এখনো টাকা আসেনি। তাহলে দিস ক্রিয়েটস অ্যাংজাইটি। আর এই যে কন্টিনিউয়াস একটা এখন রিসেন্ট ফাইন্ডিংস হচ্ছে যে মোস্ট, আমাদের সবারই কিন্তু ভার্টিগো হয়, দেখবা মাথা ঘোরায়, হঠাৎ করে মাথা ঘোরায়, চোখে চোখে আমরা ঝাপসা দেখি, কেন জানো? এই যে স্মল স্ক্রিনে আমরা মোবাইলটা সবসময় কাছে রাখি, এইটা কারণে আমাদের একটা স্টিফনেস ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আমাদের মাসেল রিজিড হয়ে যাচ্ছে। শোল্ডার থেকে শুরু করে হাতটাতে একটা নির্দিষ্ট মুভমেন্ট করা প্রয়োজন সব সময়, বাট ওটা স্টিফ হয়ে থাকার কারণে আমাদের মাসেলগুলো শক্ত হয়ে গেলে আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এখন ডক্টররা বলতেছে যে ভার্টিগো হওয়ার মূল রিজন হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা। হ্যাঁ, তাহলে দেখো মেন্টাল হেলথ কোথায় চলে যায়। মেন্টাল হেলথ, আমি ফিজিক্যাল হেলথের নিয়ে কথা বললাম, আর মেন্টাল হেলথ তো অনেক বিষয়ই আছে। যে মোবাইল তোমার ঘুমাতে যাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে বিছানা থেকে দূরে রাখতে হবে, না হলে তোমার কি হবে, নার্ভগুলা শক্ত হয়ে যাবে, ঘুম আসবে না। তাহলে এটা হচ্ছে ইফেক্ট। তাহলে টিকটক ইউজ করার কারণে অ্যাংজাইটি, মেন্টাল হেলথ এবং স্ট্রেস ইনক্রিজ হচ্ছে, অথবা ইনক্রিজ হচ্ছে না। এটা হচ্ছে আমাদের রিসার্চের টার্গেট। কনসেপ্টটি হচ্ছে আমরা এখন এই যে দুইটা আলোচনা করলাম, আমরা কোন পপুলেশনের উপর করব, পপুলেশন সাইজ, স্টুডেন্টদের উপর করব, জেনারেশন জেনারেশন জির উপর করব, না আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের উপর করব। দেখো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি করি, তাহলে কিন্তু আমার স্টুডেন্টসও চলে আসতেছে, ব্রডার সেন্সে জেন জি চলে আসতেছে, কারণ জেন জিরা এখন আন্ডার গ্রাজুয়েটে অবস্থান করতেছে। তাহলে আমি এভাবে করে আমার পপুলেশন সাইজটা সিলেক্ট করব, এবং এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার লিটারেচারের মধ্যে কিন্তু চলে আসবে। অর্থাৎ দেখা গেল একজন স্টুডেন্ট নিয়ে কাজ করে, স্টুডেন্টদের উপরেই একদল গ্রুপ কাজ করছে, বাট তারা অ্যাংজাইটি নিয়ে কাজ করেনি, তারা করেছে হচ্ছে তোমার হাই ব্লাড প্রেশার। এবং তারা টিকটক নিয়ে কাজ করেনি, তারা কাজ করেছে হচ্ছে যে ইউটিউব রিলস। তাহলে দেখো তোমার তোমার কিন্তু রিসার্চ গ্যাপ তুমি ফাইন্ড আউট করছো, যে না ওরা ইউটিউব রিলস নিয়ে করছে, তাহলে আমি টিকটক নিয়ে কাজ করব। আচ্ছা, ওরা কি করছে, যে স্লিপলেসনেস নিয়ে কাজ করছে, তাহলে আমি অ্যাংজাইটি নিয়ে কাজ করবো। দেখো তোমার কিন্তু রিসার্চ গ্যাপটা ফাইন্ড আউট হয়ে আসতেছে। তুমি বলতে পারবা যে প্রিভিয়াসলি তারা কিন্তু স্লিপলেসনেস নিয়ে কাজ করেছে, বাট তারা অ্যাংজাইটি নিয়ে কাজ করেনি। তারা কিন্তু স্টুডেন্টদের উপর কাজ করেছে, তারা কিন্তু কোহোর্ট মানে তোমার স্টুডেন্টের বাইরে যারা আছে, অ্যাডাল্ট পিপুল নিয়ে তারা কাজ করেনি, যাদের এইজ হচ্ছে 30 থেকে 45, তাদেরকে নিয়ে কিন্তু তারা কাজ করেনি। তাহলে তোমার কিন্তু রিসার্চ গ্যাপ কিন্তু বের হয়ে আসতেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এই যে টার্মগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে কনসেপ্ট বাকেটস, এবং এই কনসেপ্ট বাকেটসগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। তাহলে কিওয়ার্ড তুমি যদি আগে ফাইন্ড আউট করে ফেলো, তাহলে তোমার রিসার্চটা করা সহজ হয়ে যায়, লিটারেচার রিভিউটা করা সহজ হয়ে যায়। আচ্ছা, এরপর আছে দ্য প্রো স্ট্র্যাটেজি, ইউজ বুলিয়ান লজিক টু কম্বাইন দেম। তো এখন তুমি যখন ইন্টারনেটে সার্চ করবা, তখন আমরা এই যে অ্যান্ড নট, অ্যান্ড অর, আমরা অ্যান্ড অর অ্যান্ড নট গেটের কথা বলেছি। তো এটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলি, তোমরা জানো। তখন তুমি যখন সার্চ ইঞ্জিনে লিখবা যে টিকটক অ্যান্ড অ্যাংজাইটি নট অ্যাডাল্টস, অর্থাৎ আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করবো। আমরা তাদের স্টুডেন্টরা বলতে একটা নির্দিষ্ট এজ লিমিটের মধ্যে কিন্তু তারা চলে আসে। জেনারেল স্টুডেন্ট বললে দেখা যায় 17, 18, 19, 20 মধ্যে চলে আসে। বাট এই স্টুডেন্টের বাইরে যারা চলে যাবে তারা হবে নন স্টুডেন্ট, অথবা অ্যাডাল্টসের আমি কিন্তু এইজ লিমিটটাও করে দিতে পারি, যে তাদের অ্যাডাল্ট বলতে আমরা বোঝাচ্ছি এখানে 25 থেকে শুরু, অথবা 20 থেকে শুরু। হ্যাঁ, তাহলে তুমি যখন সার্চ করবা গুগল স্কলারে অথবা সায়েন্স ডিরেক্টে, যখন তুমি টিকটক অ্যান্ড অ্যাংজাইটি দিবা, তখন দেখবা যে টিকটক নিয়ে অ্যাংজাইটি নিয়ে যে কাজগুলো হয়েছে সেই পেপারগুলো চলে আসবে সার্চের ক্ষেত্রে। তখন তোমার জন্য লিটারেচার রিভিউটা করা সহজ হয়ে যাবে। আবার তুমি যদি লেখো টিকটক অর অ্যাংজাইটি, তখন কি হবে, তখন টিকটক নিয়ে পেপার আসবে, অ্যাংজাইটি নিয়ে পেপার আসবে। বা তুমি যদি টিকটক অ্যান্ড অ্যাংজাইটি নিয়ে লিখো, তাহলে দেখবা যে টিকটকের সাথে অ্যাংজাইটি নিয়ে যতগুলো পেপার আসে সেইগুলোর উপর পেপারগুলো আসবে। তো এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো আলোচনা করব, এখানে আমরা আর ওয়েট না করি। দেন আসো দ্য গ্যাপ হান্টার্স গাইড। তো যারা গ্যাপ খুঁজে বের করে, তাদের জন্য তারা কিভাবে গ্যাপটা খুঁজে বের করতে পারে। এ গ্যাপ ইজন্ট জাস্ট সামথিং দ্যাট হ্যাজন্ট বিন ডান, ইটস এ স্পেসিফিক অপরচুনিটি। ঠিক আছে, তাহলে গ্যাপ কিন্তু আসলে এভাবে যদি তুমি বলো যে স্যার প্রিভিয়াসলি এই রিসার্চটা হয় নাই, আমরা এখন এই রিসার্চটা করব, তাহলে দিস ইজ ভেরি পুয়ার কজ অফ লিটারেচার রিভিউ। ঠিক আছে, ফাইন্ডিং দ্য গ্যাপ, হ্যাঁ, রিজনিংটা খুবই পুয়ার।
এটা কখনোই বলা যাবে না। বলতে হবে এ গ্যাপ ইজন্ট জাস্ট সামথিং দ্যাট হ্যাজন্ট বিন ডান, এটা আসলে গ্যাপ না, ইজ এ স্পেসিফিক অপরচুনিটি। আমরা ওই অপরচুনিটিটাকে ফাইন্ড আউট করব। তাহলে প্রথমে আসো দ্য কনটেক্সট গ্যাপ। অলরেডি আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছি যে পপুলেশনের ক্ষেত্রে, অ্যাংজাইটির ক্ষেত্রে, হ্যাঁ, এটাকে আমরা কনটেক্সট গ্যাপ বলি। সাধারণত বাংলাদেশে আমরা গ্যাপ বলতে খালি এটাই বুঝি, কনটেক্সট গ্যাপ, যে ইউএসএ তে যেটা নিয়ে কাজ হয়েছে এটা নিয়ে এখনো বাংলাদেশে কাজ হয়নি, তার মানে এখানে রিসার্চ গ্যাপ আছে, আমরা এটা নিয়ে কাজ করব। কিন্তু তখন রিভিউয়াররা স্মার্টলি কোশ্চেন করবে যে ইউএসএ তে, ইউএসএ এর মানুষজন ধরো ফিনটেকের উপরে খুবই পারদর্শী, তারা নাও মানে ফ্রিকোয়েন্টলি তারা ইউজ করে নাও অ্যান্ড দেন। কিন্তু তুমি বাংলাদেশে কিভাবে বলবা যে ফিনটেক আমি বাংলাদেশে কনটেক্সটে নিয়ে আসবো, কেন সবাই ফিনটেক ইউজ করে? এটা কিন্তু তখন আজ থেকে 5 বছর আগে বলা কঠিন ছিল, 10 বছর আগে বলা কঠিন ছিল। বাট এখন কিন্তু ইউএসএ তে যেভাবে ফিনটেক ইউজ করে, বাংলাদেশের মানুষজনও কিন্তু সেভাবে ফিনটেক ইউজ শুরু করে দিয়েছে। তার মানে এখানে আসলে কনটেক্সট কিন্তু গ্যাপ থাকবে না। হ্যাঁ, তখন রিসার্চাররা বলবে যে ইউএস এর মানুষও যেরকম টেকনোলজি স্যাভি, বাংলাদেশের মানুষও সেরকম টেকনোলজি মানে মানে এক্সপার্ট, তাদের এটা গ্যাপ হবে না। অলরেডি ইউএসএ তে যে রিসার্চটা হয়ে গেছে ফিনটেক নিয়ে, সেই সেম রিসার্চ ইজ অ্যাপ্লিকেবল টু বাংলাদেশ। তখন কিন্তু তুমি ধরা খেয়ে গেলে আর কি, তুমি কিন্তু ওই গ্যাপটা সেল করতে পারতেছো না, রিভিউয়াররা তোমার পেপারটা রিজেক্ট করে দিবে। অন্যদিকে যেটা হইতে পারে, তুমি বলতে পারো যে ইউএস এর মানুষজন, যেমন আমরা একটা জিনিস দেখলাম যে ইউএসএ এই ফিনটেকের যে ইনফরমেশন ওভারলোড হয়, এটাকে তারা বলে হচ্ছে যে তোমার কি বলে, এটাকে বলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারলোড। হ্যাঁ, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারলোড মানে তারা কখনোই স্ট্রেসের মধ্যে থাকে না, তারা কনফার্ম থাকে যে আমার টেকনোলজি ঠিকমতো কাজ করবে, আমার টাকা পৌঁছে যাবে, টাকা নষ্ট হবে না। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের মানুষ হচ্ছে মানি ফার্স্ট কনসেপ্টে বিশ্বাস করে। তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারলোড হিসেবে আসবে না, তারা চিন্তা করবে আল্লাহ আমার টাকা গেল কি গেল না, ওইটা নিয়ে তারা চিন্তা করবে, চিন্তা করতে থাকবে। হ্যাঁ, তাদের কনসেপ্টটা ডিফারেন্ট। তাহলে তুমি এই কনটেক্সটে তুমি হিট করতে পারো যে দেখো ইউএস এর মানুষজন টেকনোলজির উপর অনেক তাদের ট্রাস্ট আসে, যে তারা এই এই জিনিসটাকে বিশ্বাস করে। বাট বাংলাদেশেরা এখনো কিন্তু টেকনোলজির উপর ট্রাস্ট করে না, তারা হচ্ছে টেকনোলজিকে ভয় পায়। এবং তাদের মধ্যে টেকনোলজি রেজিলিয়েন্স গ্রো করতে পারে। যদি আমার অ্যাপ ঠিকমতো কাজ না করে, তাহলে দেখবা মানুষজন কিন্তু, যদি বিকাশ ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু বাংলাদেশে আর কখনোই কোনো ফিনটেক তোমার ঠিকমতো কাজ করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে রেজিলিয়েন্স জাতি, তারা হচ্ছে অন্য রাস্তা খুঁজে বের করে, তারা হচ্ছে অপরচুনিটি মানে সেকেন্ড ওয়ে তারা ফাইন্ড আউট করে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কনটেক্সট গ্যাপ আমরা বললাম। ম্যাথোডোলজিক্যাল গ্যাপ হচ্ছে যে ধরো যে কেউ হচ্ছে সেকেন্ডারি ডেটা, ফিনটেকের সেকেন্ডারি ডেটা, তোমরা অলরেডি যারা রিসার্চ মেথডসে ক্লাসগুলো করেছো, তুমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডেটা নিচ্ছ, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ডেটা নিচ্ছ, তুমি ওইখানে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করেছো। বাট তুমি এখন কি বলতেছো যে না আমি প্রাইমারি ডেটা নিয়ে কাজ করব, তাহলে তোমার কিন্তু ডেটার উপর বেস করে তোমার ম্যাথোডোলজিক্যাল ডিফারেন্স চলে আসতেছে। তুমি স্টাটা ইউজ করতেছো, তুমি আর ইউজ করতেছো, আর তুমি সেকেন্ডারি ডেটার জন্য তুমি ইভিউজ ইউজ করতেছো, এগুলো মেথড টুলস আর কি। হ্যাঁ, তুমি এস্টিমেশন, ডিফারেন্ট এস্টিমেশনে গেছো আর সেকেন্ডারি ডেটার জন্য। বাট প্রাইমারি ডেটার জন্য তুমি ইউজ করতেছো হচ্ছে যে প্রাইমারি যে টুলগুলো আছে, প্রাইমারি ম্যাথ এম্পিরিক্যালের জন্য যে টুলগুলো আছে, অ্যানোভা, হ্যাঁ, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস, হ্যাঁ, তুমি স্মার্ট এসপিএসএস এ কাজ করতেছো, তারপরে কোভেরিয়েন্স বেসড সফটওয়্যার এমওস এ কাজ করতেছো, স্মার্ট পিএলএস এ কাজ করতেছো। এটা তোমার পুরো ডেটার উপর ডিপেন্ড করে তোমার ম্যাথোডোলজিক্যাল চেঞ্জ হয়ে যাবে। কেউ আগে দেখা গেল যে তারা হচ্ছে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করেছে, তুমি এখন প্রাইমারি ডেটা নিয়ে কাজ করতেছো, তখন তোমার ম্যাথোডোলজিক্যাল গ্যাপটা এখানে চলে আসলো, তুমি কোন মেথডসটা ইউজ করতেছো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দ্য কন্ট্রাডিকশন গ্যাপ। এটা খুব ইন্টারেস্টিং গ্যাপ। যে স্টাডি এ সেইজ কফি ইজ এ গুড ফর ফোকাস, ওই যে বললাম যে একটা স্টাডি দেখা গেল, তুমি একটা স্টাডিকে চ্যালেঞ্জ করতেছো, বললো যে কফি হচ্ছে খেলে আমার ফোকাস ইনক্রিজ করবে, বাট স্টাডি বি সেইজ ইট কজেস ক্র্যাশেস। হ্যাঁ, আই উইল ফাইন্ড আউট ওয়াই দে ডিসঅ্যাগ্রি। অর্থাৎ তুমি দুইটা রিসার্চের মধ্যে কম্প্যারিজন করলা। আমরা অনেক সময় এটাকে বলি, এটাকে আমরা বলে থাকি কন্টেন্ট অ্যানালাইসিস, অথবা এটাকে আমরা বলে থাকি কম্পারেটিভ স্টাডি, হ্যাঁ, অথবা আমরা বলে থাকি এটাকে আরো বিভিন্ন নামে জানা যায়। তার মানে তুমি দেখো যে সিম্পল একটা প্রবলেম নিয়ে ফাইন্ড আউট করলা না, তুমি 10টা 20টা পেপারকে নিলা, তাদেরকে দুইটা ভাগে ডিভাইড করলা। এক গ্রুপ হচ্ছে ফিনটেকের জন্য পজিটিভ, আর একটা গ্রুপ হচ্ছে ফিনটেকের জন্য নেগেটিভ। তাহলে কে কে পজিটিভ কে নেগেটিভ এটা তুমি আইডেন্টিফাই করে তুমি একটা জাজমেন্ট দিচ্ছ যে কার লজিক সবচেয়ে স্ট্রং এবং কার পক্ষে আমাদের থাকা উচিত। তাহলে এটাকে আমরা বলতেছি দি কন্ট্রাডিকশন গ্যাপ। তার মানে দেখো যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে কিন্তু আমরা, অথবা আমরা গ্যাপ ফাইন্ড আউটের ক্ষেত্রে
আমরা লিটারেচার রিভিউ যখন লিখি, অলরেডি এটা তোমার প্রত্যেকটা রিসার্চের প্রত্যেকটা স্টেজ আসলে একটার সাথে ইন্টারটুইন্ড, হ্যাঁ, একটা নষ্ট হলে আর একটা নষ্ট হয়ে যাবে। তার মানে তুমি যখন টপিক সিলেক্ট করতেছো, তুমি আসলে লিটারেচার রিভিউ করেই কিন্তু টপিকসটা সিলেক্ট করতেছো। হ্যাঁ, লিটারেচার রিভিউ না করে কেউ কিন্তু আসলে টপিক সিলেক্ট করতে পারে না, যেটাকে আমরা বলতেছি প্রো মাইন্ডসেট। তাহলে প্রো স্ট্র্যাটেজি, সাধারণত যারা ভালো তোমার রিসার্চার, তারা আসলে আগেই লিটারেচার রিভিউ করে এবং তারপরে সেটার উপর বেস করে তারা আসলে টপিকসটা সিলেক্ট করে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি প্রো মাইন্ড সেট। সাধারণত এখন এই ওয়েতেই আসলে যেতে হয়, আদারওয়াইজ তুমি পারবা না, মানে গ্যাপ খুঁজে পাবা না ঠিক মতো। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি যে যদি আমরা আমরা যদি একটা তোমরা নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। যেমন কম্পেয়ার 3 core papers, দেখা গেল হ্যাভ স্টুডেন্টস find 3 recent articles on their topic and fill this out. The gap usually appears in the last row. তার মানে তুমি র্যান্ডমলি একটা পেপার নিলা, একটা টপিক সিলেক্ট করলা বা একটা পেপার নিলা, নেয়ার পরে তুমি কি করলা, যে দেখলা যে হোয়াই ডিড দে স্টাডি। তাহলে পেপার ওয়ানে হু ডিড দে স্টাডি, তাহলে আমরা কিন্তু প্রথমে পপুলেশনটা দেখতেছি, মনে আছে ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম যেটা, মানে কাদের উপরে আমি স্টাডি করতেছি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, রেজাল্টে কি আসলো, এবং হোয়াট ইজ মিসিং, এবং কি মিসিং সেটা আমরা ফাইন্ড আউট করবো। তাহলে লিটারেচার রিভিউ করার আগে আমরা মাইন্ড ম্যাপিং বলে থাকি, তোমার টপিক সিলেক্ট করার আগে মাইন্ড ম্যাপিং বলে থাকি। তোমরা বুঝতে পারতেছো যে লিটারেচার রিভিউতেই কিন্তু আমরা টপিক সিলেক্ট করে ফেলতেছি, করতেছি এটা, অথবা আমি যে টপিকসটা সিলেক্ট করছি সেটা যে আসলে প্লজিবল রিজনেবল, সেটাকে আমি নেক্সট ফেজে প্রমাণ করতেছি থ্রো লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে দিয়ে আমি প্রমাণ করতেছি যে ইয়েস, আমার প্রবলেমটা অথবা আমার রিসার্চটা কিন্তু প্লজিবল রিজনেবল, কেউ আমার এটা কোশ্চেন করতে পারবে না। হ্যাঁ, এই জন্য ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ এটা হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট অফ দ্য তোমার পেপার। এটাই মূলত এখানে তোমার সেলিং পয়েন্টটা আসলে থাকে। আচ্ছা, তাহলে এরপরে গেল পেপার ওয়ান। ধরো তুমি পেপার ওয়ানে দেখলা যে তারা অ্যাডাল্টসদের নিয়ে রিসার্চ করেছে, যাদের 30 বছরের উপরে, তাদেরকে নিয়ে প্রথম পেপারটা রিসার্চ করছে। এরপরে তুমি 3টা পেপার র্যান্ডমলি নিলা, যেই পেপার সেকেন্ড পেপারে দেখলা যে না, তারা পপুলেশন সাইজ সিলেক্ট করেছে হাই হাই স্কুলার্স, যারা হচ্ছে হাই স্কুলে পড়ে, সেই সকল বাচ্চাদেরকে তারা সিলেক্ট করেছে। ধরো আমাদের দেশে আমরা সিলেক্ট করলাম যে যারা কলেজে পড়তেছে, যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে, তাদেরকে আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে থার্ড নাম্বার পেপারে যখন গেলা, দেখলা যে তারা পপুলেশন, তিনটা তিনটা ডিফারেন্ট পেপার কিন্তু, হ্যাঁ, তারা দেখলে যে ওয়ার্কিং প্রফেশনালসদের নিয়ে কাজ করছে, অর্থাৎ যারা এখন জব করতেছে, তো তারা কিভাবে তোমার কি বলে টিকটক ইউজ করতেছে, অথবা টেকনোলজি তারা কিভাবে ইউজ করতেছে, সেটা তারা আহ, সেটা নিয়ে কাজ করেছে। তাহলে দেখো তিনটা তুমি পপুলেশন সাইজ এখানে পেলা। আচ্ছা, এরপর আসো হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। হ্যাঁ, আচ্ছা, আমাদের উই হ্যাভ অনলি 1 minute টু গো, সো ইফ দ্য ক্লাস এন্ডস দেন আই উড লাইক টু ইনভাইট ইউ ফর দ্য নেক্সট সেশন। নেক্সট সেশনে আমাদের গ্যাপ থাকবে হচ্ছে সম্ভবত 10 মিনিট বা 9 মিনিটের। তো এই গ্যাপের পরে আমরা আবার সেকেন্ড সেশনটা নিব। আশা করি আমাদের এই লিটারেচার রিভিউতে যা আছে আমি এই পার্টটা আজকে শেষ করে দিব। হ্যাঁ, তাহলে আর আমাদের নেক্সট ফেজে আমরা ম্যাথোডোলজিতে দ্রুত যেতে পারবো। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, আমরা অ্যাডাল্টসদের নিয়ে যখন কাজ করেছি আমরা পেয়েছি যে রেজাল্ট ওয়াজ ইউজিং টিকটক ইনক্রিজ দেয়ার স্ট্রেস, হ্যাঁ, স্ট্রেস লেভেল হায়ার, তাদের স্ট্রেস লেভেল হাই করে দিচ্ছে। আচ্ছা, পেপার টুতে আমরা যখন দেখলাম হাই স্কুলার্স নো চেঞ্জ, তাদের স্ট্রেস লেভেল কোনো খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। অ্যান্সার ইজ ইজি, কারণ তাদের বয়স কম, তারা ছোট, তাদের টেনশন কম, তাদের প্রেশার কম, তারা পড়ালেখার পাশাপাশি জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য টিকটক ইউজ করে অথবা দেখে। আচ্ছা, এরপরে দেখো ওয়ার্কিং প্রফেশনালস, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, মডারেট স্ট্রেস। আচ্ছা, ওয়ার্কিং প্রফেশনালসদের ক্ষেত্রে মডারেট স্ট্রেস বলতে বোঝাচ্ছে মানে তাদের হচ্ছে ইন বিটুইন দ্য লাইন, মানে তারা কেউ স্ট্রেসে ফিল করে, কেউ স্ট্রেস ফিল করে না, কারণ তারা অলরেডি যে কাজ করতেছে, প্রফেশনাল যে কাজ করতেছে, এর মধ্যেই তারা ওই কাজের মধ্যে অলরেডি স্ট্রেস আছে, যার কারণে তারা টিকটক ইউজ করতে গিয়ে কখনো স্ট্রেস ফিল করে না, কারণ তারা হচ্ছে একটু সময় পাস করার জন্য অথবা তাদের স্ট্রেস জবের মধ্যে থেকে তারা একটু তোমার স্ট্রেস থেকে কমানোর জন্য বরঞ্চ তারা তোমার ইউটিউবে রিলস দেখে অথবা টিকটক দেখে। তাহলে এই জন্য এটাকে আমরা মডারেট স্ট্রেস বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি এই তিনটা পেপারকে এই দুইটা ডাইমেনশনে যখন অ্যানালাইসিস করবা, হোয়াট ইজ মিসিং, ওয়েট, তাহলে তুমি ফাইন্ড আউট করবা, দেখবা ওয়েট, নোবডি স্টাডিড, ইউনিভার্সিটি স্টুডেন্ট সিএইচ। আচ্ছা, সবাই হায়ার স্কুল পর্যন্ত গিয়ে থেমে গেছে, একদম পেপার 3-তে জাম্প করছে একদম যারা কাজ করতেছে ওয়ার্কিং প্রফেশনাল। বাট হায়ার স্কুল এবং ওয়ার্কিং প্রফেশনাল মাঝে কিন্তু দের ইজ অ্যানাদার স্টেজ, ইউনিভার্সিটি